ইসরায়েল বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পেন্টাগন কি ধরনের পদক্ষেপ নেয় তার প্রতি তারা বিশেষভাবে দৃষ্টি রাখছে এবং আমেরিকার সাথে যোগাযোগ রাখছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে খবর পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম আগেই মোতায়েন হয়েছে এবং সেখানে নতুন করে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, ইরাক এবং লেবাননের সফর নিষিদ্ধ করেছে এবং এই 3 দেশে থাকা আরব আমিরাতের নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা যদি ইরানের সাথে আবার যুদ্ধ শুরু করে তাহলে দীর্ঘমেয়াদী জবাব দেবে এবং ইরান একথাও বলেছে আমেরিকা যদি সংক্ষিপ্ত অর্থাৎ ছোটখাটো কোনো হামলা চালায় তাহলেও ইরান দীর্ঘমেয়াদী জবাব দেবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। এপাশে ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের যে কমান্ডার জেনারেল মুসাভি তিনি বলেছেন আমেরিকা যদি এবার ইরানের উপর হামলা চালায় তাহলে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর পরিণতি হবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে, অর্থাৎ ঘাঁটিগুলোকে ইরান যেভাবে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে এবার সেইভাবে ধ্বংস করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেনারেল মুসাভি। এপাশে গত রাতে ইরানের আকাশে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছিল। এদিকে গতকাল যে খবর দিয়েছিলাম যে সেন্টকমের প্রধান এবং মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এই 2 জন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন এবং তারা প্রেসিডেন্টকে ব্রিফ করবেন ইরানের ব্যাপারে আসলে কি করা যায়। সেই ব্রিফ তারা করেছেন এবং তারা যে পরামর্শ দিয়েছেন তাতে আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই তারা বলেছে। গতকাল ভিডিওতে যে 3টি সম্ভাবনার কথা বলেছিলাম সেই 3টি সম্ভাবনার কথাই ব্র্যাড কুপার এবং জেনারেল ড্যান কেইন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু তিনি এখনো সরাসরি সিদ্ধান্ত দেননি। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হতে পারে। এখন এই যে যুদ্ধ শুরু হবে, কিন্তু 1 তারিখে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতার মেয়াদ শেষ হবে, অর্থাৎ 60 দিন কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিন যুদ্ধ করার যে স্কোপ ছিল ডোনাল্ড ট্রাম্পের হাতে সেটা আমেরিকার সময় আজকেই শেষ হবে, 1 মে শেষ হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন এই ব্যাপারে নতুন ফন্দি ফিকির তারা করছেন। কি ফন্দি ফিকির সেটাও আমি বিস্তারিত আলোচনা আপনাদের জানাবো। তো সুপ্রিয় দর্শক, এই যে কথাগুলো বললাম এই বিষয়গুলো নিয়ে এখন আমরা চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমি সর্বপ্রথম যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি এতক্ষণ যে আলাপগুলো করলাম সেই আলাপ আলোচনার মূল জিস্ট যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে বেসিক্যালি নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং এই যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে যেমন পরিষ্কার ইঙ্গিত, তেমনি ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত, আবার ইরানের পক্ষ থেকে তাদের প্রস্তুতির কথা পরিষ্কার করে ঘোষণা করা হয়েছে। শুধু তাই না, এবার যুদ্ধে আমেরিকা নতুন ধরনের একটা ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে সেই ব্যাপারে অনুমতি চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেই ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির নাম ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল। এই মিসাইল অর্থাৎ আমেরিকার হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে তারা কিন্তু অনেক দিন ধরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার এবং ব্যবহারের চেষ্টা করছে, বাট তারা এখনো পর্যন্ত পরীক্ষা করে সফল হতে পারেনি। যতবার পরীক্ষা করতে গেছে ততবারই ব্যর্থ হয়েছে। এখন এই যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল তাদের হাতে যেটা আছে এটা কিন্তু আনটেস্টেড, অর্থাৎ টেস্ট করা হয়নি। পরীক্ষা করে দেখা যায়নি যে এটা সফল কিনা। মোটামুটি হয়তো পরীক্ষা করেছে ঘরোয়াভাবে, হয়তো তাতে সফল, কিন্তু ব্যাপক ভিত্তিক ব্যবহারের ক্ষেত্রে এটা সফল হবে কিনা এটা আনটেস্টেড, একদম পরিষ্কার করে বলাই হচ্ছে। এইটা চেয়েছে সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সে ব্যাপারে সম্মতি জানায়নি। এমন হতে পারে যে সম্মতি জানালো কিন্তু দেখা গেল যে এই ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল কাজ করছে না, তাহলে আর এক বিপদ। তাদের তো বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল বা বাংকার বাস্টার বোমা, যে 2 রকমের বাংকার বাস্টার বোমা কিন্তু ইরানের হাতে পড়েছে এবং সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে।
আরো গুরুত্বপূর্ণ টেকনোলজি এই যুদ্ধের ভেতর দিয়ে ইরানের হাতে চলে গেছে, সেগুলো তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এবং আমেরিকার জন্য সেটা মহাবিপদ। এই ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমেরিকার যেমন দুর্নাম বদনাম হবে, লোকজন হাসাহাসি করবে, তেমনি এই প্রযুক্তিটা আবার অবিস্ফোরিত অবস্থায় যদি থেকে যায় বা ঠিকমতো কাজ না করে তাহলে ইরানের হাতে সেটাও চলে গেল। আবার দেখা গেল যে এই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরানের দিকে কিন্তু কাজ করলো না, দেখা গেল যে জায়গায় ঘুরে পড়লো, তখন আর এক বিপদ। যেহেতু আনটেস্টেড, টেস্ট করা হয়নি, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প হয়তো হিসেব করে চিন্তা ভাবনা করেই এই বিষয়টা সিদ্ধান্ত দেবেন। তবে এই পাশে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে অনেক বেশি উৎসাহ যে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং প্রকৃতপক্ষে এই যুদ্ধটা শুরু হয়েছিল তো ইসরায়েলের উস্কানি এবং চাপাচাপির কারণেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তো ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে এই যুদ্ধ করতে। 25 সালের জুনে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসরায়েল, তখন কিন্তু আমেরিকার সাথে ইরানের আলোচনা চলছিল। সেই আলোচনার ভিতরে ইসরায়েল হামলা শুরু করে দিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছিল। ডোনাল্ড ট্রাম্প তখনও ইসরায়েলকে অনুমতি দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের এই যে আগ্রহ, আকর্ষণ যুদ্ধের ব্যাপারে, গতকালকে ভিডিওতে একজন কমেন্টে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, ইসরায়েল কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এত বেশি আগ্রহী, এই বিষয়টা একটু আলোচনা করবেন। আমি মনে করি আজকে সেই স্কোপ, সেই কথাটা এখানে বলে ফেলি। ইসরায়েল যে কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এত বেশি আগ্রহী সেটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই। সেই আমি বারবার বলেছি, ভূমধ্য সাগরের উপকূল থেকে একেবারে চীনের পাদদেশ পর্যন্ত এই যে বিরাট বিশাল অঞ্চল, এই বিরাট অঞ্চল জুড়ে সেই এখন যে ইসরায়েল, সেইখান থেকে শুরু করে একদম চীনের পাদদেশ পর্যন্ত, পাকিস্তানের অংশ বিশেষ, আফগানিস্তান, ইরান, ইরাক এবং তুরস্ক, তারপরে সৌদি আরবের অংশ, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মোটামুটি ভাবে তারা মিডল ইস্ট, গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠা করতে চায়। এই গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান এবং তার যে সহযোগী যোদ্ধা গোষ্ঠীগুলো আছে, যেমন হিজবুল্লাহ, হামাস, তারপরে ইরাকের বিভিন্ন গেরিলা গোষ্ঠী, তারপরে সিরিয়ার গেরিলা গোষ্ঠী, লেবাননের আছে, তারপরে ইয়েমেনের হুতি, এরকম বিভিন্ন গেরিলা গোষ্ঠী যারা আছে তারাই মূলত সবচেয়ে বড় বাধা ইরান এবং এই গেরিলা গোষ্ঠীগুলো বা এই আঞ্চলিক প্রক্সি ফোর্সগুলো বড় বাধা। তো এদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে এদেরকে ধ্বংস করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। আর আপনারা সবাই জানেন ইসরায়েল হচ্ছে একদম ধর্মের ভিত্তিতে গঠিত একটা রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কিন্তু একমাত্র ইহুদি ধর্মের ভিত্তিতে, ইহুদিরাই বসবাস করবে ওই রাষ্ট্রে, আর কেউ না। ইহুদিবাদ ইসরায়েল, জায়নিস্ট ইসরায়েল এই জন্য বলা হয়, জায়নিজম ইসরায়েল এমনি বলা হয় না। এবং তারা এটা স্বীকার করে, তারা দেখবেন যে একদম ধর্মের আলোকেই সমস্ত সবকিছু করতে চায়, সমস্ত সবকিছু ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে চায়। এই যে যুদ্ধ, এই যে যত যা কিছু, সমস্ত সবকিছু ধর্মের আলোকে বলতে চায়। এবং এই ইরানের বিরুদ্ধে যুদ্ধের আগে ডোনাল্ড ট্রাম্পকে ফুসলিয়েছিলেন নেতানিয়াহু এইভাবে যে শেষ জামানায় একটা নিকৃষ্ট শাসক আসবে, সেই নিকৃষ্ট শাসক হচ্ছে ইরানের খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বলেছিলেন তিনি যে সবচেয়ে নিকৃষ্ট শাসক, এবং সেই নিকৃষ্ট শাসককে একজন খ্রিস্টান গ্রেট কিং, মহান রাজা হত্যা করবে। সেই মহান রাজা হচ্ছেন আপনি। ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন, এইভাবে ফুসলিয়েছিলেন বাইবেলের অনুসরণে, যে বাইবেলে বলা আছে একজন বিরাট বড় মহান খ্রিস্ট রাজা, খ্রিস্টান ধর্মের রাজা, সেই এই যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন শাসককে হত্যা করবে, আপনি হচ্ছেন সেই রাজা। এইভাবে নেতানিয়াহু ফুসলিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহু বা ইসরায়েল বেসিক্যালি ইরানকে ধ্বংস করে দিতে চায় বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে। তার মূল কারণ যেমন তাদের ইহুদি ধর্মের একটা ব্যাপার, তেমনি ইরানকে সবচেয়ে বড় বাধা মনে করে তাদের সমস্ত লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রে। এই যে সিরিয়া, এটা কিন্তু একটা বড় বাধা ছিল ইসরায়েলের সামনে, সেটা কিন্তু দূর করেছে। এবং এই সিরিয়ার বাধা দূর করতে গিয়ে আইএস কেন্দ্রিক কত কিছু, বহুবার বহু কিছু করেছে। সমস্ত সব জায়গায় ব্যর্থ হওয়ার পরে এক পর্যায়ে এই সিরিয়ার বাশার আল আসাদকে উৎখাত করে দিয়েছে। এবং এই ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান কিন্তু সহযোগিতা করেছে। এখন যাদেরকে সিরিয়ায় ক্ষমতায় আনা হয়েছে তারা কি
কিভাবে ইসরায়েলকে হেল্প করছে আমরা তো সবাই দেখছি পরিষ্কার। আমেরিকার পক্ষে কিভাবে কাজ করছে তা তো দেখছি। ফলে বাশার আল আসাদ ছিল আমেরিকা এবং ইসরায়েলের জন্য আর একটা বাধা। কারণ বাশার আল আসাদ পরিবারের ভেতরে আরব জাতীয়তাবাদী চিন্তা ছিল, এখানে ইসরায়েলের কোনো ঠাঁই ছিল না। মধ্যপ্রাচ্যে অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করলেও বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ বা বাশার আল আসাদ তারা কিন্তু কখনো ইসরায়েলের সাথে মিনিমাম সম্পর্ক রাখারও চেষ্টা করেনি। বরং বাশার আল আসাদ বারবার ইরানের সাথে বা তার বাবা ইরানের সাথে সম্পর্ক রেখে এখানে বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করে ইসরায়েলকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল। বাশার আল আসাদকে উৎখাত করে দিয়ে সেই কাজে অনেকটা এগিয়ে গেছে, গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠার কাজে অনেকটা এগিয়ে গেছে। এখন ইরান হচ্ছে একমাত্র বাধা, এটা গেলে একটা দিক। আর একটা দিক হচ্ছে ইরানের হাতে বিপুল পরিমাণ তেল সম্পদ, গ্যাস সম্পদ, প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে। তারপরে কৌশলগতভাবে ইরানের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি ইসরায়েল মনোনীত একটা শাসক প্রতিষ্ঠা করতে পারে তাহলে ইরানের সম্পদ লুটপাট করে তারা খেতে পারবে সহজে, আরব বিশ্ব থেকে যেভাবে খাচ্ছে। এটা একটা কারণ। ইরানের কৌশলগত গুরুত্বটা কি সেটা বলি। ইরানের উত্তর পাশে কাস্পিয়ান সাগর, যে সাগরের উপকূলে আজারবাইজান, আপনার রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এই সমস্ত দেশ রয়েছে, ইরান তো আছে, বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এখানে যেহেতু সরাসরি কোনো সাগরের সাথে সরাসরি সম্পৃক্ত না, সেই কারণে এটা বদ্ধ সাগর, বদ্ধ হ্রদ, সেই কারণে এখানে ইরান, রাশিয়া এদের সবার একক কর্তৃত্ব আছে। ইরানকে যদি বা ইরানের বর্তমান শাসককে যদি এই ইসলামিক বিপ্লবকে যদি ধ্বংস করে দিতে পারে, বিপ্লবী সরকারকে যদি হটিয়ে দিতে পারে, তাহলে সহজ হবে ইরানকে এত বড় কৌশলগত একটা দেশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়া। এপাশে ইরানের দক্ষিণে পারস্য উপসাগর, পুরো পারস্য উপসাগরের দক্ষিণ পাড় এবং পশ্চিমের অংশ বিশেষ জুড়ে, যেখানে কুয়েত, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের অংশ বিশেষ, আর সেখানে একা উত্তর পাড় পুরোটা জুড়ে ইরান। কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং ইরানের যে পাহাড় পর্বতে ঘেরা বিরাট বিরাট মরুভূমি, আপনি যা খুশি তাই করতে পারবেন। ইরান এমন একটা বড় দেশ এবং তার ভূবৈচিত্র্য এত বেশি। এইরকম একটা কৌশলগত দেশ মধ্যপ্রাচ্যে যদি ইসরায়েল এবং আমেরিকার হাতে থাকে, তাহলে কি মধ্যপ্রাচ্য কন্ট্রোল করতে আর কিছু লাগে? যতদিন ইরান আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে ছিল ততদিন আমেরিকা এবং ইসরায়েলের জন্য আর কোনো মিত্রের প্রয়োজন হয়নি। সবচেয়ে বড় মিত্র ছিল ইরান। এই কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানকে আবার নিজেদের কবজায় নিতে চায় ইসরায়েল এবং আমেরিকা। এইরকম মূল কথা। আরো অনেক কিছু থাকতে পারে, ধর্মীয় ব্যাপারগুলো তো আছেই, ধর্মীয় ব্যাপার আরো ডিটেলস আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, এই জায়গা থেকে এখন ইরান কি করবে? ইরান পরিষ্কার করে বলেছে যে তারা তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। আগেই যুদ্ধ করেছে, এখনো যুদ্ধ করছে, যুদ্ধ পরিস্থিতির ভেতরে আছে এবং নতুন করে যুদ্ধ শুরু হলে তারা সেটা করবে। ইরানের অ্যারোস্পেস ডিভিশনের যে প্রধান, তিনি জেনারেল মুসাব্বি, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমেরিকা যদি এবার কোনো সিঙ্গেল শট দেয়, ছোটখাটো হামলাও করে, তাহলে ইরান দীর্ঘমেয়াদী হামলায় যাবে, দীর্ঘমেয়াদী পাল্টা প্রতিশোধ করবে। দীর্ঘমেয়াদী মানে হচ্ছে যে ধরুন 2-4 দিন পরে আমেরিকা বলল যে আমরা যুদ্ধ করবো না, যুদ্ধ শেষ, ইরান এবার ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি বিনাশ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান ছাড়বে না। এবং এইবার ইরান নতুন নতুন অস্ত্র আনবে, সেটা পরিষ্কার করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি। তিনি পরিষ্কার করে বলেছেন যে এমন অস্ত্র ব্যবহার করব যা দেখে শত্রুদের হার্ট অ্যাটাক হতে পারে। আমি গতকালকে ভিডিওতে কিছু বলেছিলাম। এই অস্ত্রটা কি, অনেকে হাসাহাসি করেছেন, অনেকে বলেছে আর ইরান শুধু ফাঁকা বুলি মারে, ফাঁকা মারে। আসলে যারা এরকম কথা বলে তারা কি চায় আমি জানি না। তারা হয় দুটো জিনিস চাইতে পারে। একটা জিনিস হচ্ছে তারা হয় ইরান বিরোধী, ইরানকে পছন্দ করে না, অথবা তারা চায় যে ইরান একবারে আমেরিকা এবং ইসরায়েলকে শেষ করে দেবে। আসলে এর কোনোটাই ঠিক না, এটা কোনোটা এইভাবে হবে না। তবে আমি আপনাদেরকে বলি, ইরান এবার কি অস্ত্র ব্যবহার করতে পারে সব তো বলা যাবে না, সব আমি জানিও না, এটা তো জানার সম্ভাবনা নেই, সুযোগ নেই, কারণ এটা ইরানের টপ সিক্রেট ব্যাপার। আর আমার সাথে তো ইরানের সামরিক বাহিনীর কোনো যোগাযোগ নেই যে আমি তাদের কাছ থেকে তথ্য নিয়ে বলবো। বাট মোটামুটি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত টুকিটাকি খবর পাওয়া যায়, তাতে দুটো কথা আমি আপনাদেরকে বলি।
একটা এমন একটা অস্ত্র, এমন ক্ষেপণাস্ত্র ইরানের হাতে আছে যে ক্ষেপণাস্ত্র মারলে একদম অল্প সময়ের ভিতরে 4 কিলোমিটার, যেখানে আঘাত আনবে তার চারপাশে 4 কিলোমিটার এরিয়া জুড়ে একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো এইরকম ক্ষেপণাস্ত্র যদি কয়েকটা মারা হয় ইসরায়েলে, তো ইসরায়েল থাকবে? এছাড়া আর একটা ক্ষেপণাস্ত্র আছে, শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, তবে সূত্র নির্ভরযোগ্য, যে ইরানের হাতে এমন এক ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র মারলে, বা ক্ষেপণাস্ত্র অথবা বোমা যাই হোক মারলে, যে কোনো একটা শহরে মারলে মোটামুটি সেই শহরের ম্যাক্সিমাম ইলেকট্রনিক ডিভাইস সব একদম বিকল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এইরকম যদি হয়, তো এখন তো ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া তো কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু পরিচালনা করা সম্ভব না। তাইলে শত্রুপক্ষের সমস্ত সব অস্ত্র তো কানা বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? ইরানের প্রস্তুতি মেগা প্রস্তুতি, সহজ কথা। আমরা আগেই বলেছি, বা ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইরান কিন্তু বারবার বলেছে যে তারা কিন্তু এখনো ফুল ফ্লেজে যুদ্ধে আসেনি, তাদের কাছে হাজার রকমের ক্ষেপণাস্ত্র আছে এবং তারা গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট টেকনোলজির অনেক অস্ত্র ক্ষেপণাস্ত্র এগুলো ধরেইনি, ব্যবহারই করেনি। এই কথাগুলোকে হয়তো অনেকে ব্লাফ মনে করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এই কারণে যে আমি অনেক আগে থেকে ইরানের সামরিক শক্তি সম্পর্কে বলে আসছি। আমি যতদিন বলেছি, অন্তত 25 বছর আগে থেকে অন্তত, তো লোকজন আমার কথা অনেকে হাসাহাসি করতে বলতো, আপনি তো হয়তো ইরানে ছিলেন বা ইরানকে ভালোবাসেন বা ইরানের জন্য আপনার দরদ ব্যথা আছে, এই জন্য আপনি বলেন। আমি বলি বাস্তবতা তা না। আমি ইরানকে ভালোবাসি, ইরানের জন্য দরদ ব্যথা আছে, বা ইরানকে পছন্দ করি, ইরানের জন্য এই জন্য বাড়িয়ে বলছি, নট দ্যাট। ব্যাপারটা মোটেই তা না। আমি একজন বিশ্লেষক হিসেবে, আমি একজন সাংবাদিক হিসেবে বলছি, ইরানের সামরিক সক্ষমতা এই পর্যায়ে যে ইরান এতটা সামরিক শক্তি অর্জন করেছে যা আমেরিকা কম বেশি জানে। আমেরিকা যদি জানতে পারতো যে ইরানের উপর হামলা চালিয়ে তারা পার পেয়ে যাবে, তাহলে সেই দিনই হামলা চালাতো। কিন্তু তাদের সমস্ত ক্যালকুলেশন বলছে যে ইরানের উপর হামলা চালিয়ে তারা পার পাবে না সহজে, অতএব তারা হামলা করে না। এইবারও যে যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি ইসরায়েলের চাপে, এবং আপনারা সবাই জানেন এপিস্টিন ফাইল নামে যে জিনিসটা আছে, এই এপিস্টিন ফাইল কিন্তু ভয়ঙ্কর কেলেঙ্কারির ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের জন্য মহা বিপদের কারণ। তো যাই হোক, আমি আর একটু কথা বলে শেষ করি। আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি ধরনের পরিকল্পনা নিচ্ছে, আমি 3টা অপশন বলেছিলাম, সেই 3টা অপশনই জারি আছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের তেল গ্যাস স্থাপনা, ব্রিজ এবং সরকারি বিভিন্ন স্থাপনা, অফিস আদালত, এগুলো সব ধ্বংস করে দেওয়া হতে পারে। তার মানে হামলাগুলো কোথায় হবে আপনারা খেয়াল করুন। এরপরে আমেরিকার পক্ষ থেকে যে ব্র্যাড কুপার, সেনকমের প্রধান, যে বিবৃতি দিয়েছেন বা ব্রিফ করেছেন, তাতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তারা ওই এলাকায় একটা অভিযান চালাতে পারে এবং ওই এলাকার অংশ বিশেষ তাদের নিয়ন্ত্রণে নিতে পারে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বলেছে যে ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর প্রশ্নও থাকতে পারে, চালানো হতে পারে। এরকম কতগুলো অপশন দিয়েছে, কিন্তু যে অপশনের দিক আমি ব্যক্তিগতভাবে মনে করছি, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে এবং ইরানের জনগণের যে ডিটারমিনেশন, তাতে আমেরিকা ইসরায়েল কুল পাবে না, পাত্তা পাবে না। এবং আপনারা নিশ্চিত থাকুন, যা পরিস্থিতি বুঝতে পারছি, যা আকার ইঙ্গিতে যা বোঝা যাচ্ছে, তাতে এইবার যুদ্ধ শুরু হলে সংযুক্ত আরব আমিরাতের ভূমি একেবারে চুরমার হয়ে যাবে। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের ভূমি একদম চুরমার হয়ে যাবে। এবং এই যুদ্ধে কুয়েত, সৌদি আরব, ইরাক, বাহরাইন, কাতার যদি আবার তাদের ঘাঁটি, ভূমি এগুলো দিয়ে সাহায্য করে, তাইলে এবার ইরানের পক্ষ থেকে জবাবটা হবে অনেক বেশি বড়। এবং এই ক্ষেত্রে রাশিয়া এবং চীনের সহযোগিতা অবশ্যই ইরানের পক্ষে থাকবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ এইবারে যুদ্ধটা যদি যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধটা হতে যাচ্ছে একেবারে চূড়ান্ত যুদ্ধ। সেই চূড়ান্ত যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার টার্গেট থাকবে ইরানকে দখল করে নেওয়া। ইরানকে যদি দখল করে নিতে পারে, তাহলে চীন এবং রাশিয়ার পা রাখার জায়গা থাকবে না মধ্যপ্রাচ্যে। ফলে সেই চূড়ান্ত যুদ্ধে ইরানকে বিজয়ী করার জন্য ইরান তো তার নিজের মতো করে যুদ্ধ করবেই, রাশিয়া এবং চীন এখানে অনেক বেশি সক্রিয় সহযোগিতা দেবে, নিশ্চিত থাকতে পারেন। এবং আমি মনে করি যে এই যুদ্ধের ভেতর দিয়ে একদম পুরো আঞ্চলিক পরিবর্তন কি হতে যাচ্ছে তা একদম পরিষ্কার হয়ে যাবে। এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে আপনাদের ভেতরে
যে ডোনাল্ড ট্রাম্প তো 1 তারিখের ভিতরে তার যুদ্ধ করার মেয়াদ শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, কংগ্রেস থেকে অনুমোদন নিতে হবে, তারপরে যুদ্ধ করবে। তাহলে সে কিভাবে যুদ্ধ করতে যাচ্ছে? এখানে একটা মজার ব্যাখ্যা দিয়েছে রিপাবলিকানরা, ট্রাম্পের দল বলছে যে কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে 60 দিন যুদ্ধ করার পরে, কিন্তু আমরা তো যুদ্ধবিরতি দিয়েছি প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেল, তাই এই যুদ্ধবিরতি তো সেই 60 দিনের ভিতরে পড়বে না। তাইলে আমরা এই দিনগুলোর সুবিধা পাবো, অর্থাৎ এই দিনগুলো 60 দিন থেকে এই দিনগুলো বাদ দিলে দেখা গেল যে 40 দিন হলো কথা। তাইলে আর বাকি যে 20 দিন, সেই 20 দিন তারা যুদ্ধ করার এখতিয়ার রাখে, সুযোগ রাখে, সেই ক্ষমতা আছে। তারপরে গিয়ে কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রশ্ন, এই অপব্যাখ্যা দিয়েছে। এখন ডেমোক্র্যাটরা একদম সরাসরি নাকচ করে দিয়েছে যে নো, এটা কোনো সাংবিধানিক ব্যাখ্যা না। সাংবিধানিক ব্যাখ্যা হচ্ছে যে যুদ্ধ শুরু পরে 60 দিনের ভেতরে অবশ্যই মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নিতে হবে, তা না হলে যুদ্ধ করা বেআইনি হবে, সংবিধান লঙ্ঘন হবে। এখন ডোনাল্ড ট্রাম্প তো একগুয়ে টাইপের লোক, আইন মানা লোক না, অন্তত তাই দেখা যায়। 2020 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কি ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পরেও কিন্তু ক্ষমতা ছাড়তে চায়নি। আমেরিকার ইতিহাসে প্রথম ঘটনা ছিল এরকম, এর আগে কখনো এরকম হয়নি। এবং সে তার উগ্র সমর্থকদের নিয়ে হোয়াইট হাউস দখল করে নিয়েছিল, ক্যাপিটল হিলে জানুয়ারি 6 তারিখে কি ভয়ঙ্কর মারামারি, 6 জন না কয়জন মারা গিয়েছিল মনে আছে? ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অনেক কিছুই করা সম্ভব, জানি না কি হবে। তবে এইরকম ঘটনা ঘটলে আমেরিকার ভেতরে রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাবে। তখন ডোনাল্ড ট্রাম্প তার দল আরো খারাপ করবে, এবং আগামী নির্বাচন, নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে, এতে আর কোনো সন্দেহ থাকবে না। সেক্ষেত্রে এই যুদ্ধ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যেমন বিপদে, যুদ্ধ করতে গেলেও বিপদ, না করলেও বিপদ। ইসরায়েলও সে একই অবস্থায়। ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে অবস্থায় রেখে চলে যায়, তাহলে ইরান ডেফিনেটলি অনেক বেশি পাওয়ারফুল একটা রাষ্ট্র হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তাতে কোনো সন্দেহ নেই। এই পাওয়ারফুল রাষ্ট্র ইসরায়েলের জন্য চরম হুমকি। সেক্ষেত্রে ইসরায়েল চাইবে যে করেই হোক যুদ্ধ করে ইরানকে ধ্বংস করে দিতে, কিন্তু ইরান অবশ্যই টিকে থাকার চেষ্টা করবে এবং টিকে থাকবে। সেক্ষেত্রে এইবারে যুদ্ধ মেবি চূড়ান্ত একটা যুদ্ধ হতে যাচ্ছে, যে যুদ্ধের মধ্য দিয়ে পরিষ্কার হবে কে টিকে থাকবে, ইরান নাকি ইসরায়েল। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। তবে আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন যে আসলেই একটা চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।